বেস্ট অফ লাক সিনিয়র বউ, শুভ হোক আপনার জীবনের প্রতিটা মুহূর্ত। এই কথা তো আপনাকে বলা উচিত ডাক্তার সাহেব। তো বলুন, নিষেধ করেছে কে? ভোর জবাব না দিয়ে তিতাসের শার্টের কলার ঠিকঠাক করে পকেটে 1000 টাকা গুজে বলল, সাবধানে যাবি, সাবধানে ফিরবি। অপেক্ষায় থাকবো আমি। তিতাস তৃপ্তির হাসি হেসে সম্মতিসূচক মাথা নাড়ালো। আজ সে ভীষণ খুশি। অনেকদিন পর নিজেকে কেমন হালকা মনে হচ্ছে। শরীর জুড়ে অন্যরকম অনুভূতির আভাস পাচ্ছে। সুখ সুখ অনুভূত হচ্ছে। চারিপাশে সবকিছু রঙিন লাগছে। নবরূপে জীবনটাকে রংধনুর মতো রাঙাতে বড্ড ইচ্ছে যাচ্ছে। এসব ভেবে তিতাসের ওষ্ঠের কোণে হাসি ফুটে উঠল। সেই সঙ্গে দেখা গেল তার চোখে তৃপ্তির চাহনি। ভোর এবার তিতাসকে তাড়া দিয়ে নাস্তা করতে যেতে বলল। অতঃপর দুজনে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়েছে। তখন ভোর থেমে গিয়ে ঘাড় ঘুরিয়ে বলল, সত্যিই কি তোর 26টা গার্লফ্রেন্ড ছিল? মিথ্যে বলতে যাবো কেন? এতগুলোকে সামলাতে পারতি? আমি সামলাতে যাবো কেন আজিব? তো তোর গার্লফ্রেন্ডদের অন্য কেউ সামলে দিত? ওরা হিংসুটে বোর্ডে আপনি যা ভাবছেন তা নয়। গফ মানে কি শুধু প্রেমিকা কে বোঝায়? তা নয় তো কি? আমি সেই গফের কথা বলিনি। গফ মানে গার্লফ্রেন্ডকে বুঝিয়েছে, যাদেরকে খাঁটি বাংলায় বলে বান্ধবী, সহপাঠী। আপনারা মেয়েরা আসলে একটু বেশি বোঝেন। বারংবার প্রমাণ দেন আপনাদের বুদ্ধি হাঁটুর নিচে। নিজে থেকে বোঝার কিছু চেষ্টা তো করবেন। এটা আবার কেউ সঠিক বোঝাতে চাইলে তা ঘুরেই পেঁচিয়ে উল্টো বুঝে বসে থাকেন। আপনি ভাবুন, সত্যি সত্যি 26টা প্রেমিকা থাকলে ডাক্তার পড়া হতো আমার? মেডিকেলে বইকে আসলে এতটা সহজ? তাছাড়া এসব করে বেরোলে বাবা আমাকে আস্ত রাখতো। গফ মানে আমি বান্ধবীকে বলছি। তাই কেউ জিজ্ঞাসা করলে গফ বলে তাদের পরিচয় করে। আমরা গফরা এ কথা জানেও। এছাড়া চিপাই গিয়ে হাতাহাতি করার সম্পর্কে এদের কারোর সঙ্গে করা হয়নি আমার। যদি এমন করতাম ভাইয়ের চাপকে সোজা করে দিত, কারণ ভাই এসব করতো না, আমাকে নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে মজা করে দুজনকে ডেয়ার নিয়ে ফুল দিয়েছে, ছেড়ে দিয়েছে। এসব কথা আমার মা বাবাও জানে। ওনাদের রাগাতে ইচ্ছে করে এমন করতাম। এসব ছাড়া আমি খুব ভদ্র ছেলে। এমনকি আমার বউটাকে পোড়া ঠোঁটে চুমু খাবো না ভেবে রেগুলার সিগারেট খাই না। তবে টেস্ট মনে রাখতে মাঝে মধ্যে 2-4 টান দিয়ে ফেলে। আর হ্যাঁ, গত রাতে যেসব কথা বলেছেন ভুলেও আর উচ্চারণ করবেন না। শুধু একটা কথা স্মরণে রাখবেন, এই তিতাস আপনাকে কখনো মিথ্যে বলবে না, কখনো না। তাই কিছু জানার অথবা বলার থাকলে সোজা সাপটা বলবেন। এক কাজ করুন, আপনার চটজলদি রেডি হয়ে আসুন, দুজন একসঙ্গে বের হয়ে। ভোর তিতাসের দিকে একবার তাকিয়ে হেসে দ্রুত রেডি হতে গেল। তারপর দুজনে নাস্তা সেরে একসঙ্গে বেরিয়ে পড়ল। আজ থেকে ভোরও হসপিটালে যাবে, রোগী দেখবে। তিতাস নিজে একথা গত পরশু জানিয়েছে। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ ভোরের অজানা। এই ছেলেটার কখন কি মনে হয় তার বোধগম্য হয় না। তবে রবিনের পরিবর্তে তার জন্য সহকারী হিসাবে রেখেছে মিজানকে। সে তিতাসের খুব ভালো কাছের বিশ্বস্ত একজন। রবিনের কথা জিজ্ঞেস করাতে বলেছে সে নাকি কিছুদিন বাবার সঙ্গে থাকবে। অফিসে খুব চাপ, তাই বাবাকে সাহায্য করবে। তাই এ ব্যাপারে ভোরও আর কিছু বলেনি, কারণ ওর বাবার পরে বর্তমানে তিতাসই তার জন্য নিরাপদ কেউ। আর যাই হোক, তিতাসের দ্বারা তার কোনো ক্ষতি হবে না এ কথা সে মনে প্রাণে বিশ্বাস করে। আর ওর জুনিয়র বর একজন দায়িত্বশীল পুরুষ। সে জানে পরিবারটাকে কিভাবে আগলে রাখতে হয়। এসব ভেবে ভোর ওর রুগী দেখতে ব্যস্ত হয়ে পড়ল। রুগীর চাপ বেশি থাকায় সময় অতিবাহিত হতে থাকলো। ভোরের হসপিটালে আসার কথা জানতে আয়মানেরও বেশি সময় লাগেনি। এই কথা শুনে সে তাৎক্ষণিক ছুটে এসেছে। রোগীর চাপ রেখে ভোর এখন তার সঙ্গে খেজুরে আলাপ জুড়ে দিবে না নিশ্চিত। এই জন্য একগুচ্ছ গোলাপ হাতে এসি গাড়িতে বসে ভোরের অপেক্ষায় সে। সেই সঙ্গে নানান পরিকল্পনা করে সে কিছু ভাবছে আর কুটিল হাসছে। এই ভোর মেয়েটা সত্যিই বড্ড বোকা। সে আপনজনদের খুব বেশি ভরসা করে, ফলে ঠকেও বেশি। এই যেমন ওর বাবার থেকে কিছু ইঙ্গিত পেয়ে তিতাসদের বাসায় এসেছিল এবং পিয়াসের মৃত্যুর জন্য তিতাসকে সর্বপ্রথম সন্দেহ করেছিল। তবে তিতাস যে ধূর্ত, ভোরের পরিকল্পনা বুঝে ফেলেছিল। পরে ভোরের অজান্তে বাসার সকলকে যেভাবেই হোক বিয়ের জন্য রাজি করাতে বলে। তখন উসিলা হিসেবে সারাও নোংরা কথা বলে সুযোগ করে দেয় তিতাসের মাকে। আর ভোর তিতাসের মায়ের এত ইমোশনাল কথা শুনে আবেগী হয়ে নিজে তিতাসকে বিয়ের কথা বলে। আর তিতাসও তখন লুফে নেয় ভোরের প্রস্তাব। আর এখানে সবচেয়ে বড় খেলোয়াড় ভোরের বাবা। ওনাকে প্রায় দেখা যেত তিতাসের সঙ্গে আলোচনায় বসতে, হোক সেটা কোনো রেস্টুরেন্ট অথবা নিরিবিলি কোনো স্থান। উনি কিভাবে যেন তার উদ্দেশ্য ধরে ফেলেছিলেন। এজন্য উনি নিজেই তিতাসকে তাড়া দিতেন ভোরকে বিয়ে করার জন্যে। পরিশেষে মেয়ের বিয়ে দিয়ে যাওয়ার পথে সে নিজেই গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছিল। ইচ্ছে ছিল পিচ ঢালা রাস্তায় ওনাকে পিষে ফেলতে।
কিন্তু তা আর সম্ভব হয়নি। কিন্তু পরে যখন ভোরের বাবার বাঁচার সম্ভাবনা দেখা দিল, তখন সে নার্সকে টাকা খাইয়ে ওনার অক্সিজেন মাস্কটা খুলে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিল। আর ভোরের মা ধকল সামলাতে না পেরেই অক্কা পেয়েছে। আর ওনার মৃত্যুর পর সে মিশানকে এটা বুঝিয়েছে ভোরের জন্য এমন হয়েছে। কি দরকার ওখানে গিয়ে তিতাসকে বিয়ে করার? সে বিয়ের কথা না বললে ওর বাবা মা নিশ্চয়ই ওখানে যেতেন না, আর এমন মর্মান্তিক কিছু ঘটতো না। এই কথা শুনে সে রেগে ভোরকে শেষবারের মতো মাকে দেখতেও দিয়েছিল না, এমনকি তিতাসকে ওর মৃত ভাইয়ের কসম দিয়ে আটকে দিয়েছিল। হাস্যকর হলো, ভোর এবং তিতাসের বাসার সমস্ত ঘটনা সম্পর্কে সে অবগত। তিতাসের চাচির কাহিনীতেও সে ভীষণ মজা পায়। ওই মহিলা আসলেই ধুরন্ধর। আহারে গো বেচারা তিতাস, বোনটা মান সম্মানের ছিটে ফোটা তো রাখেইনি, এখন চাচি নিজের রূপ দেখাচ্ছে। শাহিনা যেহেতু তিতাসকে পেড়াতে রেখেছে, তাই এই কয়েকদিন সে বিশ্রামে ছিল। বসে বসে তিতাসের বেগতিক অবস্থা দেখছিল, মজা নিচ্ছিল। বেচারা তিতাস আসলে একটা চিজ বটে, নয়তো এতদিনে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যেত। তিতাস উচ্ছন্নে যাক, ভোরকে পেলেই হবে তার। আর ভোর যেহেতু বাইরে বেরিয়ে এসেছে, এবার খপ করে ধরে উড়াল দিবে দেশের বাইরে। তবে আজই এটা করা যাবে না। পাখি কেবল বের হয়েছে, একটু ঢানা ঝাপটে উড়ুক, তারপর না হয়। রোগী দেখে ভোর তিতাসের অপেক্ষায় বসে আছে। এতক্ষণে তিতাসের চলে আসার কথা, ওর কথা ভুলে আবার কোথাও চলে গেছে নাকি কে জানে। সে তো আবার চঞ্চল পুরুষ, এক স্থানে মন বসে না তার। এসব ভেবে ভোর আর কিছুক্ষণ বসে কল দিল তিতাসের নাম্বারে। তিতাস ওর কল কেটে মেসেজ করেছে বাইরে আসুন। ভোর হ্যান্ড ব্যাগ নিয়ে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়ালো। মিনিট দুয়েক পরে তিতাসকে হেঁটে আসতে দেখা গেল। সে মুখ ভর্তি হাসি নিয়ে ভোরের দিকে তাকিয়ে এগিয়ে আসছে। তার বাম হাতে একগুচ্ছ রজনীগন্ধা ফুল দেখে ভোরের ঠোঁটে হাসি ফুটে উঠল। রজনীগন্ধা সুবাস তার ভীষণ প্রিয়, তাও যদি হয় জুনিয়র পরের থেকে, তাহলে তো কথাই নেই। ভোরের তিতাসের দিকে তাকিয়ে কেন জানি আজ মনে মনে বলেই ফেলল, এই পাগল প্রেমিকটা শুধু আমার, একান্তই আমার। এই কথা বলতেই তার মুখশ্রী লাজুক রাঙা হয়ে উঠল। তখনই তিতাসের পাশ দিয়ে ছুটে গেল চলন্ত একটা বাইক। তিতাস ততক্ষণে গলায় হাত দিয়ে দাঁড়িয়ে গেছে। সে গলা থেকে ওর হাত নামাতে দেখে রক্ত গড়িয়ে যাচ্ছে গলা বেয়ে। ভোরের জন্য আনা শুভ্র রজনীগন্ধার উপরে লাল রক্তের ফোঁটা। তিতাস হাত থেকে তার হতবাক দৃষ্টি সরিয়ে ভোরের দিকে তাকাতেই দেখে ভোর জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়েছে। তখনই ভোর হঠাৎ শরীরে সজোরে ঝাঁকুনি টের পেল। সে টেবিল থেকে মাথা তুলে হতবাক হয়ে সামনে তাকিয়ে রইল। তার পুরো শরীর ঘামে ভেজা, চোখ দুটো অশ্রুতে টইটুম্বর। তখনও ভোরের শরীর থরথর করে কাঁপছে। ভোর এবার চট করে উঠে সামনে দণ্ডায়মান তিতাসের বুকে ঝাঁপিয়ে পড়ল। ঝরঝর করে কেঁদেও ফেলল। তিতাস হতভম্ব হয়ে ভোরকে ধরে দাঁড়িয়ে আছে। কি হয়েছে জানতে চাইল, ভোর উত্তর দিচ্ছে না। পাগলের ন্যায় তিতাসের শার্ট খামচে ধরে কাঁপছে। তিতাস ভোরকে শক্ত করে জড়িয়ে নিল তার বক্ষ মাঝারে, এতটাই শক্ত করে যেন বুকের ভেতর ঢুকিয়ে নিবে। এভাবে কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর ভোর স্বাভাবিক হতে শুরু করলো। তিতাস এখন ভোরকে পানি এগিয়ে দিয়ে হেসে বলল, গত রাতের আদরও রয়েছে, এখনো কাটেনি বুঝে? হুম, আর আদর চাই? হুম, আর আদর চাই বললেই হয়, এত কান্নাকাটির কি আছে? ভোর জবাব না দিয়ে পানি খেয়ে ওর চেম্বারে চোখ বুলিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল। ওহ, তাহলে স্বপ্ন ছিল? মনে হচ্ছিল বাস্তবেই ঘটেছে। পুনরায় তার চোখের সামনে ভেসে উঠল স্বপ্নের দৃশ্য। মনের ভেতরে ভয় ঢুকে গেছে। সে এটাও আজ বুঝে গেছে তিতাস ওর কতটা জুড়ে আছে। ভোর অশ্রু ভেজা নেত্রে তিতাসের হাসি মাখা মুখখানার দিকে তাকিয়ে রইল। হারানোর লিস্টে সে তিতাসের নামটা যুক্ত করতে চায় না, কখনোই না। অনাকাঙ্ক্ষিত এই ভয়ঙ্কর স্বপ্ন তাকে তার মনের খোঁজ পাইয়ে দিয়েছে। সে বুঝে গেছে এই জুনিয়র মোহে বাজেভাবে আটকে গেছে, খুব ভালোবেসে ফেলেছে। প্রাণবন্ত ও চঞ্চল ছেলেটা ওর মনে ধীরে ধীরে জায়গা দখল করে নিয়েছে। এই কথা মানতে ওর লজ্জাও নেই, দ্বিধাও নেই। তখন ভোরকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তিতাস নিজের চুলে আঙ্গুল চালিয়ে বলল, আমাকে কি আজ একটু বেশি হ্যান্ডসাম দেখাচ্ছে? আসতে দেরি হলো কেন? যে আমি বলেছিলাম। পরীক্ষা কেমন হয়েছে? ভালোই। বাসায় চল। চলুন। এমন টুকটাক কথা বলতে বলতে দুজনেই বেরিয়ে আসলো। তারপর গাড়ি নিয়ে চলল বাসার পথে। ভোর বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে, তার মনে চলছে নানান ভাবনা। তখন তিতাস ভোরের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গুজে নিয়ে হাসলো। তখন তিতাস ভোরের চেম্বারে প্রবেশ করে দেখে ভোর ডেস্কে মাথা রেখে ঘুমাচ্ছে। ঘুমের ঘোরে ওর চোখ থেকে অঝরে গড়িয়ে যাচ্ছে অশ্রুবিন্দু, মুখে আউড়ে যাচ্ছে তার নাম। সে বুঝেছিল ভোর খারাপ স্বপ্ন দেখে ভয় পাচ্ছে, এজন্য হয়তো তাকে বারবার তিতাস তিতাস করে ডাকছে। তাৎক্ষণিক সে ভোরের শরীরে হাত রেখে ডাকে, তবুও ভোরের সজাগ হয় না। পরে জোরে ঝাঁকুনি দিয়ে ডাকতেই ওর ঘুম ভেঙে যায়। আর ওকে সশরীরে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে কেঁদে ফেলে।
না জানি কি স্বপ্ন দেখেছে কে জানে, তবে ইচ্ছে করে জিজ্ঞাসা করলো না। খারাপ কিছু যত তাড়াতাড়ি ভুলে যাবে ততই মঙ্গল। তবে এখনো ভোরের মন খারাপ দেখে সে বলল, ডেস্কে ঘুমাচ্ছিলাম কেন? তোর জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে গেছে টেরই পাইনি। অ্যাস্ট্রম খাবেন? নিয়ে এসে। তিতাস শোন, হুম। চল আমরা অন্য কোথাও চলে যাই, যেখানে হারানোর ভয় থাকবে না, কষ্ট থাকবে না, বিচ্ছেদ নামক শব্দও থাকবে না, আপনজনের বেইমানি সচক্ষে দেখতে পাবো না, দিন শেষে এত অস্থিরতা ভুগতেও হবে না। চল আমরা এমন কোথাও চলে যাই। রোজকার এত সব ঝামেলা আমার আর ভাল লাগছে না, মানসিকভাবে ভেঙে পড়ছি দিনকে দিন। আচ্ছা, আমার চাওয়াটা কি খুব বেশি তুই বল? সব সময় সব ঠিক করে দেবে। কবে দেবে বল আমায়? এত উতলা হলে চলবে? আমি আছি তো। আমিও সবার মতো স্বামী সংসার নিয়ে সুখে থাকতে চাই, স্বাভাবিক একটা জীবন চাই। অথচ দেখ, আমার জীবনেই অশান্তির শেষ নেই। আচ্ছা, তুই একদিন বলেছিলি আমার বাবা নাকি পিয়াসের মৃত্যুর কথা জানতেন। কিভাবে বলিসনি তো আমায়? বিয়ের দিন আমাদের বাসায় আসার পর ভাইয়া আপনাকে রেখে ওপরে চলে গিয়েছিল। রুমে প্রবেশের আগে আপনার বাবা ভাইয়াকে কল করেছিলেন। একমাত্র মেয়ে আপনি, এজন্য উনি আপনার চিন্তাও করতেন বেশি। ভাইয়া কথা বলা অবস্থায় রুমে ঢুকে নাহিদকে ক্যামেরা লাগাতে দেখে। রাগে ভাইয়া কল কাটতে ভুলেছে, আর আপনার বাবাও সব শুনে ফেলে। পরে আমাদের বাসার সকলকে আপনার বাবা একে একে কল করছিলেন, কিন্তু সেই মুহূর্তে কাউকে না পেয়ে এখানে আসার জন্য বেরিয়ে পড়েন। ততক্ষণে যা হবার হয়ে গিয়েছিল। সুখ আমার জীবনে আর আসবেই না হয়তো। আসবে, সুখকে নিয়ে আসুন, তারপর রাজ্যকে এনে আমরা সুখ রাজ্যে অনেক সুখে থাকবো, অনেক। আমার জন্য কখনো ভুলেও রজনীগন্ধা ফুল আনবি না, এটা তোর কাছে আমার অনুরোধ। কেন? কারণ লাল শাড়ি আর রজনীগন্ধা ফুল আমার অপছন্দ। কথা বলে ভোর সিটে হেলান দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। অতঃপর ওরা বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে খেতে বসলো। রোজা আর তিতাসের বাবা খেয়ে নিশ্চিন্তে ভাত ঘুম দিচ্ছেন। ভোর আর তিতাসকে খেয়ে নিতে বলে তিতাসের মাও রুমে চলে গেলেন। তখন তিতাস উঠে ড্রয়িং রুমে বসে টিভি অন করে একের পর এক চ্যানেল পাল্টাতে থাকলো। তখন ভোর বিরক্ত হয়ে বলল, খাবি না? সিনিয়র মেয়েকে বিয়ে করেছে নিজে সাথে খাওয়ার জন্য নাকি? জুনিয়র ছেলেকে বিয়ে করেছি সাজিয়ে রাখার জন্য নাকি? তাড়াতাড়ি খাবার নিয়ে রুমে আয়, খাইয়ে দিবি আমায়। কথা বলে ভোর মিটিমিটি হেসে প্রস্থান করলো। এই জুনিয়র বরকে দিয়ে তার সকল শখ আহ্লাদ পূরণ করবে সে। বয়স আর দ্বিধাদ্বন্দ্ব উচ্ছন্নে যাক, সংকোচ সহ পারসম অস্বস্তি মিইয়ে যাক, চিরতরে দূর হয়ে যাক। তিতাসকে নিয়ে সুখ খুঁজবে সে, অনাবিল সুখ। তাছাড়া ছোট ভেবে অনেক ছাড় দিয়েছে, এবার না হয় ছেলেটা বুঝুক বইয়ের জ্বালাতন কি। এসব ভেবে ভোর একবার পিছু করে রুমে চলে গেল। আর তিতাস শতভাগ হয়ে ভোরকে চলে যেতে দেখে বলল, একেই বুঝি বলে চোরের উপর বাটপারি। আইমান হসপিটাল থেকে বাসায় না ফিরে সোজা মিশানের অফিসে এসেছে। মিশান হাতের কাজ শেষ করে মুখোমুখি বসে কফির মগে চুমুক দিচ্ছে। দুজনের মধ্যে চলছে গোপন আলোচনা, আর তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ভোর এবং তিতাস, এবং তাদের নিয়ে এদের মাঝে চলছে নানান পরিকল্পনা। আইমান তখন এক নার্সকে পাঠিয়ে ভোরকে জানিয়েছিল সে এসেছে। ভোর যেন বাইরে আসে, কিন্তু ভোর ওর উত্তরে জানিয়েছিল দেখা করবে না, সে যেন চলে যায়। এরপরেও সে অনেকক্ষণ ভোরের জন্য অপেক্ষা করেছিল। রোগী দেখা শেষ করেও ভোর ওর সঙ্গে দেখাও করেনি, বাইরেও বের হয়নি। নার্স তাকে এটাও জানিয়েছে ভোর নাকি তিতাসের জন্য অপেক্ষা করছে, তিতাস আসলে একসাথে বাসায় ফিরবে। কথা শুনে রাগে ওর শরীর এখনো কাঁপছে। এই মেয়ে আজকাল বড্ড বেশি তেজ দেখাচ্ছে, লাজহীন বেয়ারামে। বয়সে ছোট ছেলে বিয়ে করে ভালোবাসা দেখাচ্ছে, দরদ উতলে পড়ছে ক্ষণে ক্ষণে। এখন কিনা ওকে তেজ দেখাচ্ছে, যদি ওর অজানা নয় ভোরের তেজের উৎস স্বয়ং তিতাস। তিতাসই তাকে দিনকে দিন চতুর করে তুলেছে, নয়তো তাকে থ্রেড দেওয়ার মেয়ে ভোর কখনোই ছিল না। যে মেয়ে মিষ্টি না হেসে কথাই বলতো না, সেই মেয়েটা চোখ রাঙিয়ে আঙ্গুল তুলে ওকে শাসিয়ে যাচ্ছে। তিতাসকে এসে ফলো করে কথা কোনোভাবে ভোর জেনেছে, এমনকি সে তিতাসের বাইকের ব্রেক ফেল করিয়েছিল। ভোরের কানে কথাও পৌঁছে গেছে। মেয়েটাকে যতটা বোকা ভেবেছিল সে আসলে বোকা নয়, বরং প্রচন্ড ধূর্ত সে। এমন আরো কিছু তথ্য জেনে ভোর ওকে কল করে সরাসরি বলেছে, তিতাসের ক্ষতি করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। এই আমিটাকে আর খারাপ হতে বাধ্য করো না, পরে সামলাতে পারবে না। বাপরে, এত প্রেম! আর একটাবার তিতাসের ক্ষতি করার চেষ্টা করেই দেখো, তারপর কি হয় কাজেই করে দেখাবো।
আসল রূপে আসলে তবে। জুনিয়র বোনের সেফটির জন্য মাঠে নামতেই হলো। তোমার বোঝাপড়া আমার সঙ্গে, তাই ভুলেও আমার শ্বশুরবাড়ির কারো ক্ষতি করার চেষ্টা দ্বিতীয়বার করো না। আমি না হয় করলাম না, তবে তোমার ভাইয়েরা? তাদের না হয় আমিই দেখে নেব। ভোরের মুখে এনো কথা শুনে সে অবাক হলেও তখন হেসে উড়িয়ে দিয়েছিল। মেয়ে মানুষ কি আর করবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে ভোর তিতাসের চোখ এড়িয়ে ওর বাসায় এসেছিল। আর এসে এমন কিছু ঘটনা ঘটিয়ে যেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। এর প্রতিশোধ সে নিবে, অবশ্যই নিবে। আর এদেরকে নাকানি চুবানি খাওয়ানোর সময় ঘনিয়ে এসেছে। সেই সঙ্গে অপেক্ষা করছে চরম এক দুর্গতি। নয়তো ডানা ঝাপটানো থামাবে না এরা। পরিকল্পনা মাফিক ওর এই কাজে ওকে সাহায্য করবে মিশান। এতক্ষণ যাবৎ ভুলভাল অনেক কিছুই বুঝিয়েছে সে মিশানকে। মিশানও রাজি। ভোর আজ তৃপ্তি সহকারে তিতাসের হাতে পেট পুরে খাবার খাচ্ছে। কেন জানি তার ভালো লাগছে, মনে প্রশান্তি অনুভব করছে, কোনোভাবেই দ্বিধা কাজ করছে না। সংকোচে মুখও মলিন হচ্ছে না, বরং স্বপ্নটা দেখার পর থেকে সে তিতাসের প্রতি টান অনুভব করছে। বারবার মনে হচ্ছে তিতাস তার, আর তাকে ওরই আগলে রাখতে হবে, মায়ার বাঁধনে বন্দী করতে হবে, যেন এই বাঁধন কখনোই ভাঙতে না পারে। ভোর এবার সম্পর্ক স্বাভাবিক করতে নিজেই এগিয়ে গেল আরও এক ধাপ। হোক নিন্দা, হোক তীব্র রূপে সীমালঙ্ঘন, তবুও সে কেন কিছুর পরোয়া করবে না। জীবন তার, মর্জি তার। এবার ভালো থাকার প্রয়াস নেওয়ার সিদ্ধান্ত তার। অনেক হলো রাগঢাক, চুপি চুপি ভালোবাসা বিনিময়। এবার না হলে উন্মুক্ত হোক ওর প্রণয় কাব্য। তিতাসকে জানিয়ে দিক সেও হৃদয়ের দ্বার খুলে তিতাসকে সাদরে স্বাগতম জানাচ্ছে। এই কথাগুলো ভোর তিতাসের পানে তাকিয়ে ভাবছিল। তখন ওকে রাগানোর জন্যে তিতাস বলল, কে চালাতে বলেছিল জুনিয়র ছেলেকে বিয়ে করবে না, অথচ এখন তো প্রমাণ পেলেন? কিসের প্রমাণ? এই যে জুনিয়ররা ভালোবাসতে জানে, বইয়ের আবদার মেটাতে পারে। হ্যাঁ, একটা আবদার পূরণ করে এত গর্ব? আরো আছে নাকি? অবশ্যই সাহেব। আগে শুনে কে কি আবদার আছে আপনার? তুই আমার কে? সিনিয়র জুনিয়র কাটাকাটি করে শুধুমাত্র প্রিয়তম। তিতাসের জবাব শুনে ভোর মনে মনে হেসে তিতাসকে খেয়ে আসতে বলল। তারপর শুয়ে শুয়ে না হয় ওর আবদারগুলো জানাবে। এই কথা শুনে তিতাস কথা না বাড়িয়ে খেয়ে আসলো। তখন ঘড়ির কাঁটা 4-এর ঘরে। ভোর শুয়ে ফোন স্ক্রল করছে। তিতাস পাশে শুয়ে ফোনটা কেড়ে ভোরকে তার দিকে ঘুরিয়ে বলতে ইশারা করলো। ভোর আজ সংকোচ দূরে ঠেলে বলল, সর্বপ্রথম আবদার, তোকে উন্মাদের মতো ভালোবাসতে দে। আমার সকল ছাবার চূড়ান্ত পর্যায়ে আমি তোকে চাই। আমার শেষ নিঃশ্বাস অবধি তোর সঙ্গ চাই। বয়সে ছোট বড় হিসাব নির্বাসনে পাঠিয়ে একে অপরের পরিপূরক হতে চাই। তোকে সঙ্গে নিয়ে সুখরাজ্য করতে চাই। রাতের সোডিয়ামে নিয়ত আলোয় তোর সঙ্গে হাঁটতে চাই। ঝুম বৃষ্টিতে ভিজতে চাই। বিনা সংকোচে তোর প্রশস্ত বুকটা আমার নামে দলিল করতে চাই। তোকে আমার সকল আবদার পূরণের সম্পূরক করতে চাই। তোর কোনো আবদার নেই? আছে তো, আমারও অনেক আবদার আছে। আর আমার সর্বপ্রথম আবদার, আমি চিরকাল আপনার প্রিয় তুই হয়ে থাকতে চাই। সম্বোধনে এবার পরিবর্তন আনা প্রয়োজন আমাদের। আনবো তো। এবার আপনি তুই থেকে তুমিতে নেমে আসুন, আর আমি আপনি থেকে তুমিতে নেমে আসি। তবে আগে বলে দিচ্ছে, 4 দেয়ালের মাঝে আমাদের সম্বোধন আপনি তুইতে সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে? কেন? কারণ আমাদের গল্পটা শুরু হয়েছে তুই আর আপনিতে। তাছাড়া নিজেরা ঠিক থাকলে সম্বোধন আর কি আসা যায় বলুন? এভাবে কথা বলতে বলতে দুজনে ঘুমিয়ে গেল। তবে আজ ভোরের মাথা রাখার স্থান ছিল তিতাসের প্রশস্ত বুকে, আর সেখানে মাথা রেখে প্রশান্তি লুপে নিয়ে ভোর আগেই ঘুমিয়ে পড়েছে। চটজলদি ঘুমাতে দেখে তিতাস নিঃশব্দে হেসে ওকে শক্ত করে চেপে ধরেছে বুকের সঙ্গে। পরপর ঠোঁট ছুঁয়েছে ভোরের চোখে, ঠোঁটে, গালে। সে আজ আবার প্রমাণ পেল মেয়েরা হচ্ছে তরল পদার্থ। তাদের যখন যে স্থানে রাখা হবে তারা সেখানে নিদারুণভাবে জায়গা দখল করবে। আর এর জলজান্ত উদাহরণ ভোর। এসব ভেবে সেও নেত্রজোড়া বন্ধ করে নিল। এর প্রায় মাস 2 পরের ঘটনা। এই 2 মাসে সবকিছু ঠিকঠাকভাবেই চলেছে, কোথাও কোনোভাবে বিপত্তি ঘটতে দেখা যায়নি। তিতাসেরও ইন্টার্নি শেষ। সে এবার পরের ধাপে এগিয়ে যাচ্ছে। ভোর রেগুলার রুগী দেখে প্রচন্ড ব্যস্ত সময় পার করছে। বর্তমানে সে সরকারি এবং বেসরকারি 2 হসপিটালে সময় দেয়। সঙ্গে চলমান প্রাপ্তি ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা। রোজাকে নিয়ে তিতাসের মায়ের সময় কেটে যায়। বাসায় ঝুটা কাজে বুয়া রেখেছে তিতাস, ওনারা সব কাজ করে দিয়ে যান। তিতাসের বাবার ব্যবসাতে বেশ উন্নতি দেখা গিয়েছে। পূর্বের ন্যায় ফুলে ফেপে উঠেছে ওনার ব্যবসা।
তবে ছোট্ট রোজা 2-3 দিন কেঁদেছে আম্মু যাব বলে, কিন্তু শাহিনা মেয়ের খোঁজে আসেনি। সে মজে আছে নিজের ভুবনে, ঘৃণায় কেউ ওনার খোঁজও নেয়নি। যারা টাকার পোকা, টাকার লোভ তাদের বিবেক নড়বড়ে করে দেয়। ওরা ডানে বামে যেদিকে যাক লাভের দিক আগে ভাবে। যেমন শাহিনা নিজের অসুস্থ মেয়েটাকে চোখের দেখা ভুলে করেও দেখতে আসে না, খোঁজও করে না। তবে ঠিকই তিতাসদের পূর্বের বাসাটা নিজের নামে করে নিয়েছে, সেটা বিক্রি করার ফোন দিয়ে এটেছে। তিতাস কিছু করতে চাইলে ওর বাবা ছেলেকে আটকে দিয়েছেন। এসব ঝুট ঝামেলা ওনার পছন্দ নয়। বাসা নিচ্ছে নিক, তবু ওনার যা আছে তিতাস আর রোজার অভাব হবে না। আর সারার মৃত্যুর খবরটা কেন জানি ধামাচাপা পড়ে গেছে। পুলিশের টেবিলে রাখা শত শত ফাইলের নিচে চাপা পড়ে গেছে সারার মৃত্যুর রহস্য। এখন সবকিছু ভালোই হচ্ছে। তিতাসের চঞ্চলতায় সকলকে ভালো রেখেছে। আজ শুক্রবার, তিতাস আর ভোর দুজনেই বাসায় থাকবে। গতরাতে দুজন রুম নোংরা করা নিয়ে ঝগড়া লেগেছে। গতরাতে দুজন রুম নোংরা করা নিয়ে ঝগড়া করেছে। 5 মিনিটের মধ্যে ঝগড়া মিটিয়েও ফেলেছে। এই নিয়ম তিতাস জারি করেছে। বিশ্বযুদ্ধ হয়ে গেল 5 মিনিটের বেশি ওরা কথা বলা বন্ধ করবে না, রুমও আলাদা না হয়। বরং ঝগড়া শুরু যে করবে তাকেই অপর ব্যক্তিকে আগে জড়িয়ে ধরতে হবে, মান ভাঙাতে হবে। কিন্তু ভোর এর বিরোধিতা করেছে। তার ভাষ্যমতে দোষ জারি হোক, সরি তিতাসকেই বলতে হবে, কারণ এটা ওর বরগত দায়িত্ব। ভালো বরটা সবসময় নিজেদের হার মেনে নেয়, তিতাসকেও মানতে হবে। তিতাস ভোরের সঙ্গে এই নিয়েও খোঁচাখুচি করে পরে নিজেই সরি বলে। পরিশেষে তিতাস রুম গুছিয়ে ব্যালকনিতে বসে চন্দ্রবিলাস করেছে, সঙ্গে খুনসুটিময় মুহূর্ত। তবে তিতাস আগে খুব আফসোস করত, ভোর আবদার করতো না তাই। অথচ এখন বইয়ের আবদারের ঠেলায় নাকানি চুবানি খেতে হচ্ছে তাকে। তিতাস সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা সেরে ওর বাবার কাছে গেল। তারপর বাবার প্রেশার মেপে ওষুধ লিখে কাগজখানা হাতে ধরে রাখলো। ওর বাবা 1000 টাকা ভিজিট দিয়ে বললেন, ছেলেকে ডাক্তারি পড়িয়েছি ভিজিট দেওয়ার জন্য। ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে তুমি আমার বাবা। মানে? বিয়ে করেছে সবে কয়েক মাস হলো, বাবা এই হানিমুনে যাওয়ার ব্যবস্থা করে দিবে। বিয়ে করেছে সবে কয়েক মাস হলো, বাবা এই হানিমুনে যাওয়ার ব্যবস্থা করে দিবে, তা না করে ঘাপটি মেরে বসে আছো। এটা কি দায়িত্ববান বাবার কাজ? তুমি বলো। আমি তো ভোরকে জিজ্ঞেস করেছি, সে যে বলল এখন ছুটি নিতে পারবে না, পরে কোথাও থেকে ঘুরে আসবে। সে পুত্রবধূ হয়ে শ্বশুরকে কিভাবে বলবে বাবা আপনার ছেলের সঙ্গে আমি হানিমুনে যেতে চাই? তোমার শরীরের সঙ্গে বুদ্ধিগুলো বুড়ো হয়ে যাচ্ছে বাবা। বেয়াদ্দব, দূর হ আমার সামনে থেকে। তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করো, নয়তো দেখাবো না কিন্তু। কি দেখাবি না? তোমার নাতি নাতনির চাঁদ মুখ। আশ্চর্য, নাতি নাতনির মুখ দেখতে হলে হানিমুনে যেতে হবে। আমি তো তোর মাকে নিয়ে হানিমুনে যাইনি, তোরা তো ঠিকই পৃথিবীতে এসেছিস। আমার দাদা দাদিমা তোমার মতো আহমক ছিল না, এর জন্য সেটা সম্ভব হয়েছে। তুমি কি করো? আমি ফ্রি হয়ে রুমে ঢুকলে তো চেঁচাও, তিতাস পানি বিল দিয়ে আয়, তিতাস ফেলে দেখে দে, তিতাস অমুক কর তমুক কর। তাহলে কিভাবে কি হবে বলো? তাই বলছি এবার স্পেস চাই, স্পেস দাও। এক্ষুনি আমার মুখের সামনে থেকে সর, ফাজিল ছেলে। তিতাস টাকাটা পকেটে ঢুকে হেলে দুলে চলে গেল। ছেলের কথায় তিতাসের বাবা থম মেরে বসে রইলেন। তিতাস এবার ভোরকে খোঁচাতে গিয়ে দেখে ওর আম্মু সঙ্গে আছে, তাই সেখান থেকে ফিরে এসে রোজার কাছে গেল। রোজা ফোনে গেম খেলছে। তিতাস রোজার চুল টেনে ওর আধখানা মিষ্টি রোজার মুখে পুরে বলল, এই মিষ্টিটাতে বিষ মেশানো ছিল, আমার একা একা মরতে ইচ্ছা করছে না, তাই তোকেও খাওয়ালাম। এটা কি করলে ভাইয়া? আমি মরে গেলে আমার পুতুলটা কার কাছে রেখে যাব? আমি আমার বউকে রেখে মরতে পারলে তুই পুতুল রেখে মরতে পারছিস না? ছি রোজ, ছি। তিতাসের কথা শুনে রোজা একগাল হেসে ফোনটা পাশে রাখলো। তিতাস ভোরের ফোনটা নিয়ে ভোরের ছবি দেখতে থাকলো। ওর চোখে একরাশ মুগ্ধতা, ঠোঁটের কোণে দুষ্টু হাসি। রোজার দৃষ্টিও ফোনের দিকে। হঠাৎ রোজা একটা ছবি দেখে চেঁচিয়ে বলে উঠল, আরে ওই লোকটা তো আমার আম্মুর সঙ্গে ঘুমায়। কোন লোকটা? ডান পাশেরটা নাকি বাম পাশেরটা? ভোর তার আঙ্গুল দিয়ে বাম পাশের জনকে দেখিয়ে দিল। তিতাস কৌতূহলবশত পুনরায় একই কথা জিজ্ঞাসা করল। রোজা পূর্বের মতো বাম পাশের জনকেই দেখিয়ে দিল। সে এটাও বলল তার ভুল হচ্ছে না, কারণ ওর আম্মু ডাক্তারের কাছে যাওয়ার নাম করে ওই লোকটার সঙ্গে দেখা করত। প্রায় এই দিন তাকে একটা রুমে বসিয়ে রেখে তার আম্মু কোথায় চলে যেত, পরে অনেকক্ষণ পর ফিরে আসতো, সঙ্গে ওই লোকও থাকতো। রোজার কথা শুনে তিতাস ভ্রুজোড়া কুঁচকে নিল, কারণ ওর করা এতদিনের অনুমান সব ভুল ছিল। তাহলে এই খেলার
আসল খিলাড়ি নিশান নয়, স্বয়ং মিশান চৌধুরী। তখন সকাল 10:30, রৌদ্রময় দিন। সময়ের দিকে লক্ষ্য রেখে ভোর ঝটপট রান্নাঘরে কাজ সেরে নিচ্ছে। সে আজ নিজ হাতে রান্না করছে বাহারি পদের খাবার। সেসব খাবার নিজস্ব ঘ্রাণ ছড়িয়ে মৌ মৌ করছে চারিপাশ। তিতাস দুবার জিজ্ঞাসা করেছে কেউ আসবে কিনা। জবাবে ভোর মুচকি হেসে মাথা নেড়েছে, অর্থাৎ আসবে বিশেষ কেউ। বোধহয় সে মাঝরাস্তা অবধি চলেও এসেছে। শাশুড়ি মায়ের সাহায্যে সে অর্ধেক কাজ সেরেও ফেলেছে। এবার বাকি রান্না শেষ করে রান্নাঘর গুছিয়ে নিলেই হবে। এসব ভেবে শাশুড়ির সঙ্গে গল্প করতে করতে কাজ সেরে ফ্রেশ হতে চলে গেল। রান্নার ঝামেলায় কখন যে ঘন্টা তিনেক সময় পেরিয়ে গেছে লক্ষ্যই করেনি। এখন ঘড়িতে বাজে 1:17। সেই অতিথি হয়তো দোরগোড়ায় এসে পড়েছে। ভোর নিজের ফোন চেক করে আর না দাঁড়িয়ে দ্রুত ছুটল ওয়াশরুমের দিকে। ওইদিকে তিতাস তার মুখে হাসির রেখা টেনে রোজার থেকে অনেক কিছুই জেনে নিয়েছে। সেই সঙ্গে তার সন্দেহগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার শুধু তাদের পতনের অপেক্ষায়। রবিনও তাকে এমন কিছু ধারণাই দিয়েছিল, তবে নিশানার সাথে মিশানকে সন্দেহের তালিকা থেকে বাদ দিয়েছিল। ওর ধারণা ছিল শাহিনার সঙ্গে নিশানের সম্পর্ক আছে। এছাড়াও মিশানকে সে কখনো শাহিনার ধারে কাছে দেখেনি, বরং নিশানকে দেখেছে। সেদিন রাতে শাহিনার সঙ্গে নিশান ছিল। ওর ভাবতেও অবাক লাগে, বোনের শত্রু ভাই হয়। কই, সে তো কখনো সারাকে মারার কথা ভাবতেও পারেনি, সারা খারাপ কাজে লিপ্ত জেনেও। হ্যাঁ, মুখে হাজার কটু কথা বলে পরে সে নীরবে কেঁদেছে, কষ্ট পেয়েছে। বারবার তার চোখের সামনে ভেসে উঠেছে সারার অশ্রুসিদ্ধ মলিন মুখ। আর ভোর ওর ভাইদের অনেক ভালোবাসে, সম্মান করে। ওর ব্যবহারে তা বোঝা যায়। বাবার পর সে ভাইদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে। বাবার স্নেহ আশা করেছিল মিশানের থেকে, অথচ মিশান ভোরের সর্বসুখ কেড়ে নেওয়ার পায়তারা জুড়েছে। এমনকি ভোরকে পদে পদে বিপদে ফেলার চেষ্টাও করেছে। সেই সাথে সারার মৃত্যুতে ভোরকে দোষী বানাতেও চেয়েছে, শুধুমাত্র শাহিনাকে বাঁচানোর তাগিদে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি, ঠিক এই প্রবাদটার মতো। নয়তো মিশান রাগের বশে এমন নিকৃষ্ট কাজ করতে পারত না। তবে মিশান এটাও বুঝিয়ে দিয়েছে সবাই সম্মানের যোগ্য নয়। যদি হতো তবে ঘৃণা বলে কোনো শব্দের অস্তিত্ব পৃথিবীতে থাকতো না। ঠিক তখন উপর থেকে ভোরের ডাক শোনা গেল। তিতাস, তোমার ফোনে কল এসেছে। ভোরের তুমি সম্বোধন তিতাসের কর্ণকুহরে পৌঁছাতে সে প্রচন্ড বিরক্ত হলো। ভোর এখন তাকে তুমি সম্বোধন করে, যেটা ওর ভীষণ অপছন্দ। তবে তাকে বলেও লাভ নেই, সে নিজের সিদ্ধান্তে অটল। ভোরের ডাক শুনে তিতাস রোজার গালে চিমটি কেটে চলে গেল। আর রোজা ভেঙচি দিয়ে গেম খেলায় মনোযোগী হলো। ভোর তখন চুলে খোপা বাঁধছিল। হঠাৎ হ্যাচকা টানে তাল সামলাতে না পেরে সে সজোরে বাড়ি খেলো তিতাসের প্রশস্ত বুকে। ভোর প্রচন্ড বিরক্ত হয়ে নাক ডলে সরতে গেলে তিতাস কোমর আটকে ধরল। ভোর কিছু বলার আগে তিতাস তাকে ঘুরিয়ে ঘাড়ে মুখ গুজে পড়ল। কিছু জানতে চাই। বলো। মিশনের সঙ্গে চাচি জড়ালো কিভাবে? জানি না। যদি এখন আমি মরে যাই তবে কিন্তু। যখন তোমরা পিয়াসের বউ করতে আমাকে প্রথমবারের মতো দেখতে এসেছিলে, তাহলে সেদিন চাচির সঙ্গে নিশানকে দেখলাম কেন? তোমার চাচিকে অনুরোধ করতে নাহিদ সেখানে গিয়েছিল যেন মিশানের সঙ্গ ছেড়ে দেয়। কারণ ওই মহিলা আমাদের 3 ভাই বোনের সুখ নিয়ে খেলছে, মজা নিচ্ছে। বিশ্বাস করো, আমি এতদিন জানতাম না এসবের পেছনে যে মিশান দায়ী। ভেবেছিলাম হয়তো আইমানের করা চক্রান্ত, কিন্তু গতকাল রাতে মিশান আমাকে সব জানিয়েছে। মিশান নাকি ভোম্বল আর ভাবিকেও বাসা থেকে বের করে দিয়েছে। ভাবিও আর সহ্য করতে না পেরে ওনার বাবার বাসায় চলে গেছেন। সেই সঙ্গে এটাও জানিয়েছেন দেহে প্রমাণ থাকতে উনি মিশানের সংসার আর করবেন না। এরপরেও কি আমাকে চুপ করে থাকতে বলবেন? মোটেও না, আমি ভুলে গেছি সে আমার ভাই। এবার তুমি তার সঙ্গে যা ইচ্ছে করতে পারো। আর হ্যাঁ, সাহায্য লাগলে বলো। তিতাস সম্মতি সূচক মাথা নাড়িয়ে বেরিয়ে পড়ল। জীবনটা স্বাভাবিক রূপে ফিরিয়ে আনতে চাইলে কয়েকটা অমানুষ মারতে হবে, কারণ তারা বিনাশ না হওয়া অবধি থামবে না। তিতাস জরুরি ভিত্তিতে রবিনকে কল করে ডাকলো। রবিনও 5 মিনিটের মধ্যে তিতাসের বলা স্থানে পৌঁছালো। তারপর ওরা দুজন পুনরায় গেল শাহিনার বাসায়। আর আজ এসে হাতে নাতে মিশানকেও পেল। সদ্য গোসল সেরে দুজন এসে বসেছে বিলাসবহুল ড্রয়িং রুমে। সামনে আছে গরম কফির মগ। তিতাস হনহন করে বাসায় ঢুকে বিনা বাক্যে মিশানকে একের পর এক ঘুষি দিতে থাকলো। না কিছু বলতে দিল আর না পাল্টা আক্রমণের সুযোগ দিল। আজ যেন তিতাসের রাগ নিজের কন্ট্রোলে নেই। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তার। এরা সব সীমা অতিক্রম করে ফেলেছে। তখন মিশান ছুরি দিয়ে তিতাসকে পাল্টা আঘাত করতে গেলে তিতাস তার মাথাতে ফুলদানি দিয়ে আঘাত করলো। মুহূর্তেই ফুলদানি ভেঙে পুরো মেঝেতে ছড়িয়ে গেল। মিশানো মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ল। রবিনও থেমে নেই। সেও শাহিনাকে একের পর এক থাপ্পড় দিতেই আছে, যতক্ষণ না সে ক্লান্ত হয়। এই মহিলাটা মানুষের জাতি না,
অনেক বেশি প্যারা দিয়েছে তাদেরকে। পুরুষালী শক্ত হাতের থাপ্পড়ে শাহিনার অবস্থা বেগতিক। সে পরক্ষণে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েছে। তাদের এই অবস্থা দেখেও তিতাসের মন গলল না। সে এবার ওদেরকে কারেন্টের তার দিয়ে বেঁধে পাশাপাশি শুইয়ে দিল। তারপর খুঁটিনাটি কিসব করে রবিনকে নিয়ে বেরিয়ে গেল। ওরা বের হওয়ার পরপরই মিশান আর শাহিনার শরীরে কারেন্ট লেগে গেল। দুজনেই কাটা মুরগির ন্যায় ছটফট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ছোট্ট রোজাকে শাহিনা বুঝিয়েছিল কারেন্টের সুইচের ফুটোয় আঙ্গুল দিলে নাকি পুরো পৃথিবী দেখা যায়। এজন্য তাকে কারেন্টের মাধ্যমে মৃত্যু দেখিয়ে দেওয়া হলো। একটু পরে তিতাসের কথায় রবিন বাইরে থেকে মেন সুইচ বন্ধ করে চলল বাসার পথে। আর সেখানে সেভাবে পড়ে রইল শাহিনা আর মিশানের মৃতদেহ। শাহিনা আর মিশানের গল্প শুরু হয়েছিল ভোরকে দেখতে গিয়ে। মিশান তখন তার বাবার সঙ্গে খুব তর্ক করছিল। আর ওর বাবার কথা বোনকে পাত্রপক্ষ দেখতে আসবে, অথচ বড় ভাই উপস্থিত না থাকলে কেমন দেখায়। পাত্রপক্ষরা জিজ্ঞাসা করলে বলবেনই বাকি। এসব নিয়ে তর্ক করতে করতে ভোর যে ওর সৎবোন, এই কথা মিশান বলে ফেলে। ঠিক তখন পানির গ্লাস নিতে এসে শাহিনা কথাগুলো শুনে ফেলে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে মিশানের ফোন নাম্বার জোগাড় করে রসের আলাপও জুড়ে দেন। কারণ ভোরকে অশান্তিতে রাখার অস্ত্র উনি পেয়ে গেছেন, আর সেই অস্ত্র স্বয়ং মিশান। ওটার সাহায্যে ধীরে ধীরে উনি সব হাতাবেন। তাছাড়া ঘরের শত্রু যখন আছে তখন তাকে কাজে লাগানো দরকার। এছাড়া পিয়াস আর তিতাসের বউ বাচ্চা মানে সম্পত্তির ভাগ কমে যাওয়া, যেটা উনি মানবেন না। আর মিশান যেহেতু ভোরকে দেখতে পারে না, তাই ওনার কাজটা আরো সহজ হয়েছিল। তারপরে পিয়াস মারা গেল। এরপর ধীরে ধীরে শয়তানি বুদ্ধি কাজে লাগিয়ে ওরাও ঠান্ডা মাথায় তিতাস এবং ভোরের ক্ষতি করতে উঠে পড়ে লাগলো। তবে তারা কখনো পাপ এবং পুণ্যের ধার ধারেনি, সম্পর্কের মানে বোঝারও চেষ্টা করেনি। এজন্যই বোধহয় পরিশেষে পতন। প্রায় 3 দিন পরে আননোন নাম্বার থেকে কল করে পুলিশকে জানিয়েছে শাহিনার লাশের কথা। পরে পুলিশকে উদ্ধার করেছে। এরপর দিন চলল দিনের মনে। সময়ও কাটতে লাগলো নিজস্ব গতিতে। এভাবে দেখতে দেখতে কেটেও গেল একটা বছর। সেই সঙ্গে পরিবর্তন আসলো তাদের সকলের জীবনে। বিপদ কেটে অবশেষে পেয়েছে সুখের দেখা। গত সপ্তাহ রোজাকে নিয়ে তিতাসের বাবা মা বাইরের দেশে গেছেন, মূলত রোজার পায়ে চিকিৎসা করাতে। ভোর এবং তিতাসের যাওয়ার কথা থাকলেও পরে তারা যেতে পারেনি। এর একমাত্র কারণ ভোর। এজন্য তিতাস দেশে থেকে সমস্ত কিছু সুব্যবস্থা করে দিয়েছে। তাছাড়া ভোরের খুব পরিচিত ডাক্তারের কাছে পাঠানোতে তেমন সমস্যা হচ্ছে না। তিতাস এখন সম্পূর্ণ ডাক্তার। গুটি কয়েক হসপিটালে বসে কত শত রুগীও দেখে। তবে একজন দায়িত্বশীল ডক্টর হলেও তার মধ্যে চঞ্চলতা এখনো অবধারিত। ডাক্তারের পাশাপাশি সে মানুষ, এটা ভুলে না। কোনো না কোনোভাবে বিনোদন খুঁজে নিবেই নিবে। আর এই চঞ্চলতা তার আপনজনদের মায়ার বাঁধনে বেঁধে রেখেছে, সম্পর্কগুলোকে দৃঢ় করেছে, পাওয়া না পাওয়া সহ হারানোর ব্যথা উপশম করতে সাহায্য করেছে, নতুনভাবে পরিবারের হাসিও ফিরিয়ে এনেছে, বাবা মায়ের মুখে হাসি ফুটিয়েছে, ওর ভোরের আঁচলে সুখ বাঁধতে সক্ষম হয়েছে। এখন সে প্রশান্তি হাসি সমেত এক বুক ভালোবাসা নিয়ে বলতেও পারে, সিনিয়র বউ, ভালোবাসি তোমায়। আজ সরকারি ছুটির দিন। তিতাস আর ভোর দুজনে বাসায় আছে। ভোর সকালবেলা ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে তিতাসকে ডাকতে ওদের রুমে গেল। রুমে গিয়ে তিতাসের অবস্থা দেখে দীর্ঘশ্বাসও ছাড়ল। কারণ এটা ছাড়া ওর কিচ্ছু করারও নেই। এই একটা বছরেও তিতাসকে সে একটু গোছালো করতে পারেনি, বরং আরো অগোছালো হয়েছে। বলে বলে সে ক্লান্ত, তারপরেও তিতাস অপরিবর্তনশীল। আর এখন তিতাস শুধু ট্রাউজার পরে উদাম শরীরে ঘুমোচ্ছে। তার বালিশখানা পড়ে আছে মেঝেতে। চাদরখানার বেহাল অবস্থা। পুরো বিছানার চাদর দলা পাকিয়ে তার পায়ের কাছে লুটিয়ে পড়ে আছে। ভোর সুন্দর করে তিতাসকে বার কয়েক ডাকলো। জবাবে তিতাস বিড়বিড় করে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি রূপা। বাসায় ভোরকে ভালোবাসি, আর বাইরে গেলে তোমাকে ভালোবাসি। এই কথা বলে তিতাস খুব সুন্দর করে হাসলো, যাকে বলে মন কাড়া হাসি। ভোর এবার রেগে তিতাসের চুল ধরে ইচ্ছে মতো টেনে চেঁচিয়ে বলল, সারা রাত আমাকে জ্বালিয়ে সকালবেলা স্বপ্নে তুই রুম্পাকে দেখছিস? কয়টা লাগে তোর? হ্যাঁ, আজ দেখ তোর একদিন কি আমার একদিন। তিতাস চুল টান খেয়ে তড়িঘড়ি উঠে বসলো। ভোরের হাত ওর চুল থেকে ছাড়াতে ছাড়াতে জানালো সে মজা করছে। এই কথা আর বলবে না। ভোর জবাবে কিছু না বলে নিচে যেতে যেতে হাসলো। কারণ সে জানতো তিতাস জেগে আছে, ওকে রাগাতে এসব বলছে। তারপর দুজনে নাস্তা সেরে ঠিক করলো আজ ওরা সারাদিন বাইরে ঘুরবে, খাবে। তিতাসের তাড়াহুড়োয় ভোর কোনো মতে হাতের কাজটা সেরে রেডি হয়ে বেরিয়েও পড়লো। এই ছেলের সব কাজে তাড়াহুড়ো। অতঃপর গাড়িতে বসে তিতাসের কাঁধে মাথা রেখে ভোর চুপ করে বাইরের দৃশ্য দেখছে। এখন আর তিতাসের হাতটা ধরতে, জড়িয়ে ধরতে, বুকে মাথা রাখতে সংকোচ বোধ করে না, বরং অধিকার বোধ কাজ করে। মন জোর দিয়ে বলে সে তোর, একান্তই তোর। আর তিতাসও ওর হৃদয়কে খোলা আকাশের মতো ভোরের সামনে নিজেকে মেলে ধরে। ভোরের অপূর্ণতার আক্ষেপকে সে পূর্ণতা দিয়েছে। তার নারী মনে চাওয়া আবদারগুলোকে প্রাধান্য দিয়ে
পূরণ করেছে। এমনও হয়েছে মাঝরাতে উঠে নতুন শাড়ি কিনে এনে পরে দেখানোর আবদার করেছে। ওর পায়ে আলতা পরিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে থেকেছে অনেকটা সময়। বেনুনি করা শিখেছে, হাত খোপা করে শিখেছে, যাতে সময় অসময় ভোরকে করে দিতে পারে। একটা সময় তার খুব আফসোস হতো বয়সে ছোট এক ছেলেকে বিয়ে করার জন্যে। মনেও হতো তিতাস তাকে কখনোই বুঝবে না, কিন্তু তিতাস তার এই আফসোস দূর করে দিয়েছে। বারবার সে প্রমাণও পেয়েছে তিতাস ওর জন্য পারফেক্ট জীবনসঙ্গী। হঠাৎ ব্রেক করাতে ভোরের ভাবনার ছেদ ঘটল। সে মাথাটা তুলে দেখে তিতাস বাইরের দিকে তাকিয়ে আছে। ভোর ও দৃষ্টি অনুসরণ করে দেখে আইমানকে দুজন ধরে গাড়িতে তুলে বসাচ্ছে। আইমানের 2 পা সহ 1 হাত নেই। তিতাস দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আইমানকে ভালো সুযোগ দিয়েছিলাম, কিন্তু বাপ নাকি তার বাপকেও ছাড়ে না। আইমানের করে বাপই তাকে এ অবস্থায় ফেলেছে। সে তার পাপেরই শাস্তি পাচ্ছে। এ কথা বলে ভোর পুনরায় তিতাসের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নিল। তবে তার ঠোঁটে ফুটে উঠল রহস্যময় হাসি। মনে পড়ে গেল সেদিনের কথা। সত্যি আইমান তার পাপের শাস্তি ভোগ করছে, আর তাকে এই শাস্তি সে নিজে দিয়েছে।